টানা দুদিনে 4 বার ভূমিকম্প। নরসিংদীতে রাতে রাস্তায় ও খোলা মাঠে মানুষের ভিড়। আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা। গুমের মামলায় 13 সেনা সদস্যকে ট্রাইব্যুনালে আনা হচ্ছে আজ। পরবর্তী শুনানিতে সশরীরে না এনে ভার্চুয়ালি হাজিরের আবেদন। রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসায় শনিবার রাতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ। বেশ কয়েকজন শিক্ষার্থী আহত। দেখছিলেন ক্রাউন সিমের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। গেল 2 দিনে 4 বার ভূমিকম্পে কাঁপল রাজধানী সহ আশপাশের এলাকা। শুক্রবার সকালে 5.7 মাত্রার ভূমিকম্পনে নরসিংদীতেই 5 জন নিহত হন। শনিবার সন্ধ্যায় আবারও ভূমিকম্প অনুভূত হলে মানুষের মাঝে বাড়ে উদ্বেগ। তবে রাত 12টা থেকে 1টার মধ্যে ভূমিকম্প হতে পারে এমন গুজব ছড়িয়ে পড়লে আতঙ্কিত হন সাধারণ মানুষ। ঘর ছেড়ে শহরের ফাঁকা রাস্তা ও খোলা মাঠে ভিড় জমান তারা। খেলাধুলা করে রাত পার করেন অনেকেই। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে চালানো হয় সচেতনতামূলক মাইকিং। এদিকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। সময় বলতেছে 10টা থেকে 12টার ভিতরে এই ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে, ঝুঁকি আছে। আসলে মানুষ বাড়িতে আমরা সবাই চেষ্টা করার পরও আমরা থাকতে পারতেছি না, সবাই আতঙ্ক ভয়, এই জন্য আমরা সবাই রাস্তায় আসছি। ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় আবাসিক হলগুলোর প্রয়োজনীয় সংস্কারের স্বার্থে 15 দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বিকেল 5টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার রাতে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সম্ভাব্য সংস্কার কাজ পরিচালনার সুবিধার্থে হলগুলো খালি করা প্রয়োজন বলে মনে করে সিন্ডিকেট। সভায় উপাচার্য অধ্যাপক ডক্টর রিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে সিন্ডিকেট সদস্যদের পাশাপাশি চিকিৎসা অনুষদের ডিন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক এবং প্রধান প্রকৌশলী অংশ নেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী 6 ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। সাম্প্রতিক ভূমিকম্প ও পরবর্তী আফটার শকের কারণে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় তাদের সার্বিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। গুমের 2টি মামলায় 13 সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এদিকে পরবর্তী শুনানির দিন সশরীরে হাজির না করে ভার্চুয়ালি হাজিরের আবেদন করা হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1-এ শুনানির জন্য দিন ধার্য আছে। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মহিতুল হক এনাম চৌধুরী। এর আগে মানবতা বিরোধী অপরাধের পৃথক 3 মামলায় 15 সেনা কর্মকর্তাকে 22 অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গুম নির্যাতনের ঘটনায়, মানবতা বিরোধী অপরাধের 2টি মামলায় এবং জুলাই গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় করা একটি মামলায় মোট 25 জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গত 8 অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। সেদিনই এই 3 মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিল প্রসিকিউশন। রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি মোকাবেলায় আলিয়া মাদ্রাসা এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়। শনিবার রাত 10টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। এই ঘটনার জেরে মাদ্রাসা ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 11:15টার দিকেও মাদ্রাসার হলে বেশ কয়েকজন শিক্ষার্থী অবরুদ্ধ করে রাখা হয়। তবে সংঘর্ষে জড়িতদের পরিচয় ও সংঘর্ষের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন শিক্ষার্থীরা। রাত 1:45টা পর্যন্ত আলিয়া মাদ্রাসায় সেনাবাহিনী অবস্থান করে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ উবাইদুল হক জানান, ছোট ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আইন শৃঙ্খলার বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ছোট্ট বিষয় নিয়ে বড় কিছু হয়ে গেছে। এটা অনেক ছেলে আহত হয়েছে, আমি হসপিটালে পাঠিয়েছি, আপনারা শুনেছেন নিশ্চয়ই বা দেখেছেন। এটা শান্ত করতে হবে, নিরাপত্তা দিতে হবে এবং আর কোনো ঘটনা না করুক। এখানে তারা মিলাদ মাহফিল করতেছিল একটা দল,
তারা তারা বাকিরা আবার জড়ো হয়েছে একসাথে যে এরা মিলাদ মাহন করবে কেন, মাইক লাগাবে কেন, পরীক্ষা আছে, এই আছে, সে আছে। মূলত এই মিলাদ মাহনকে কেন্দ্র করে ঘটনা করছে। বন্য হাতির বিচরণে আতঙ্কে দিন পার করছেন রাঙামাটির কাপ্তাইয়ের বিভিন্ন এলাকার বাসিন্দারা। স্থানীয়রা জানান, হাতির আক্রমণে ফসলের ক্ষেতসহ ক্ষতি হয়েছে অনেক ঘরবাড়ি, বাধাগ্রস্ত হচ্ছে যান চলাচল। গত 2 বছরে পর্যটক সহ মৃত্যু হয়েছে অন্তত 10 জনের। রাঙামাটি প্রতিনিধি নন্দন দেবনাথের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাঙ্গামাটির কাপ্তায়ে কখনো রাতে বা দিনে লোকালয়ে ঢুকে পড়ছে বন্য হাতি, আক্রমণ করছে বসতি সহ ক্ষেত খামারে। গত 17 নভেম্বর সন্ধ্যায় আসাম বসন্তী সড়কের কামিলসনাসরি ও রায়নাটুকুন এলাকায় হাতির আক্রমণে 2 জন নিহত হন। এছাড়া দুমড়ে মুচড়ে দেয় 2টি সিএনজি। হাতির চলাচলে কাপ্তাইয়ের 8 কিলোমিটার এলাকা জুড়ে সোয়াল ফেন্সিং সিস্টেম চালু করলেও বর্তমানে তা অকেজো। দুপুরের দিকেও তারপরে একটু থাকে আর কি, ভয় থাকে। আর বিশেষ করে আপনার বিকালের পরে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, বিকালের পর আপনারা কেউ এই রোড দিয়ে না আসলেই ভালো হবে। সকাল 8টা আর ওদিকে হলো বিকাল 4টার পর আমরা তখন একটু আসি না, দিকে ভয় লাগে আমাদের, কারণ মাঝে মাঝে হাতি এসে আমাদের গাড়ি ভাঙচুর করে, আমাদের ভয় লাগে, তখন আমরা গাড়ি ব্যাক করে চলে যাই। কেবল সাধারণ মানুষই নয়, আতঙ্কিত প্রশাসনের লোকজনও। বন্য যেখানে গাছপালা ছিল সেই গাছপালাকে মানুষের অবাধে নিধন করার ফলে, ওদের আবাসস্থলকে ধ্বংস করার ফলে ওরা লোকালয়ে আসতেছে, যার ফলে হাতি এবং মানুষের ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। এখানে প্রায় 20 থেকে 23টার মতো হাতি চলাচল করে। এবছরের নতুন 3 থেকে 4টা বাচ্চা হয়েছে আর কি। কাপ্তাই থেকে চট্টগ্রাম হাইওয়ে এবং কাপ্তাই থেকে আসাম বস্তি রোড, এই 2টা রোড হচ্ছে আমাদের সংরক্ষিত বনভূমির মধ্যে দিয়ে, এবং এটা যখন ক্রস করতে যায় হাতি, তখনই জনগণের সাথে যে সংঘর্ষটা বা এই হতাহতের ঘটনাটা ঘটে। হাতির আবাসস্থলে জনবসতি গড়ে ওঠা এবং খাবারের সংকট থাকায় লোকালয়ে বেড়েছে তাদের চলাচল, জানালেন বন কর্মকর্তা। হাতির যে হ্যাবিটেট তার ভিতরে লোকালয় তৈরি হয়েছে। মূল সমস্যাটা তো এখানে। আসলে আমাদের এই ছোট্ট একটা দেশে যে হারে জনসংখ্যা বাড়তেছে, আমরা তো আসলে সকল প্রাণীর হ্যাবিটেটটি আস্তে আস্তে মানুষ সঙ্গে দখল করে ফেলছে। সেই কারণে এই প্রাণীদের সাথে মানুষের দ্বন্দ্বটাই দিনকে দিন বাড়ছে। আমরা 4টা ইআরটি টিম করেছি আর কি, এলিফ্যান্ট রেসপন্স টিম। সেখানে প্রায় 40 জন সদস্য আমাদের সাথে কাজ করছে। যখনই যেখানে এরকম সমস্যা হচ্ছে, আমরা এখানে তাদেরকে নিয়ে তাদের সহযোগিতা আমরা ট্রাই করছি, এবং আমরা চেষ্টা করছি যেন কোনো ধরনের ক্যাজুয়ালিটিস কোথাও না হয়। পাহাড়ে হাতির নিরাপদ আবাসস্থল নিশ্চিত ও পর্যাপ্ত খাবারের যোগান দেওয়া গেলে লোকালয়ে তাদের বিচরণ কমে যাবে বলে মনে করেন পরিবেশবিদরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvgs24.com ও facebook.com/banglavishnewsে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।